সালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি আব্দুল নূর সায়েম। আমরা প্রতি সপ্তাহে স্বাস্থ্যের ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের প্রাত্যহিক দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠানটি প্যান ভিশন টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে স্ক্রলে দেখানো মোবাইল নাম্বারে আপনারা ফোন করে প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট সেকশনে যে আপনাদের মতামত অথবা প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের জন্য যেটা প্রস্রাব, সে বিষয়ে আলোচনা করবার জন্য আমরা অত্যন্ত সম্মানিত একজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, এন্ডোল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ। তো আমি শুরুতেই সম্মানিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আসলে শুনলেন যে আমরা আসলে আপনাদের যে বিষয়টা, যেটা ইউরোলজি, আপনার সাবজেক্টের নাম, এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে আপনি কাজ করছেন। তো ইউরোলজি বলতে আসলে শরীরের কোন বিষয় বা কোন অঙ্গগুলো নিয়ে আসলে আপনারা কাজ করে থাকেন, বা কোন ধরনের রোগের জন্য মানুষ বা রোগীরা আপনাদের কাছে যায়, যদি একটু শুরুতে বলে নিতেন। জি, ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে আমি প্যান ভিশন টিভি এবং সকলকে যারা দেখছেন লাইভে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের যে টপিকসটা আছে প্রস্রাবের সমস্যা, তো আমাদের প্রথমে ইউরোলজি বিষয়টা আসলে কোন রোগী এবং কোন সমস্যা নিয়ে ডিল করে সেটা আমি একটু বলতে চাচ্ছি। যদি আমি একটা বড় হেডিংয়ে আমি চিন্তা করি যে ইউরোলজি হচ্ছে শুধুমাত্র কিডনি এবং প্রস্রাব তৈরি এবং এটা প্রস্রাব শরীর থেকে বের হয়ে যাওয়া রিলেটেড যে সিস্টেমটা আমাদের শরীরে রয়েছে, এই পুরো সিস্টেমে কোথাও যদি এরকম অবস্থা তৈরি হয় যার ক্ষেত্রে অপারেশন লাগবে, যদি আমি বড় টার্মে বলি, তাহলে সেই ক্ষেত্রে সেইটাই হচ্ছে ইউরোলজি ডিল করে। আমাদের শরীরে প্রস্রাব তৈরি করা এবং সেই প্রস্রাব শরীর থেকে বের হয়ে যাওয়া, এই পুরো রাস্তার কোথাও যদি কোনো অ্যাবনর্মালিটি হয় এবং সেটাতে যদি অপারেশন প্রয়োজন হয়, তাহলে হচ্ছে সেটা ইউরোলজি ডিল হচ্ছে। যেখানে তৈরি হয় মানে যেমন কিডনি থেকে যে নালীটা দিয়ে মূত্রথলিতে আসে, ইউরেটার, মূত্রথলি যাওয়ার যে রাস্তা মূত্রনালী, এবং এই রাস্তার পাশে থাকে প্রোস্টেট, সেই প্রোস্টেট এবং প্রস্রাবের যে রাস্তা, এই পুরো রাস্তাটা নিয়ে আমরা ডিল করি। এবং যে পুরুষ প্রজননতন্ত্র যেটা আছে, অন্ডকোষ, লিঙ্গ, এই বিষয়গুলো ইউরোলজির আন্ডারে, মানে এইসব বিষয়ে যখন সার্জারির প্রয়োজন হবে মূলত আপনারা তখন এই বিষয়টা দেখেন আমাদের। তার আসলে আমাদের আজকের যে বিষয়টা, মানে যে বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে চাই, প্রস্রাব, এটা তো আমাদের এটা ছাড়া তো আসলে মানে বলা যায় এটা একটা ন্যাচারাল বিষয়। তবে এই ন্যাচারাল বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো, এটা আসলে স্বাভাবিক কোনটা, মানে কতবার হওয়া, কতটুক হওয়া, বা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমরা অনেক সময় সবাই একটু কনফিউজ থাকি, আমার বেশি হচ্ছে, কম হচ্ছে, বা কি আসলে এই স্বাভাবিক বিষয়টা একটু যদি বলতেন একটু। জি, আমাদের শরীরে প্রস্রাব হওয়াটা পুরোটাই নির্ভর করে আমাদের শরীরে পানির ব্যালেন্সের উপরে। আমাদের শরীরের এমনভাবে তৈরি করে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের শরীর অলওয়েজ একটা ব্যালেন্স মেইনটেইন করে। যখন আমাদের শরীরে অনেক বেশি পানি জমা হয়ে যায় তখন শরীর সেটাকে বের করে দেয়, আবার যখন শরীরে পানির অভাব পড়ে তখন এই প্রস্রাবটা আবার কমে যায় আর কি। তো এই যে প্রস্রাব তৈরি করার ক্ষমতা কিডনির এক একটা বয়সে এক এক রকম, এই কারণে বয়স ভেদে প্রস্রাব কতটুকু হবে এবং কয়বার হবে এটাও নির্ধারিত। তো ছোট বয়সের ক্ষেত্রে আমরা সাধারণত বলি 6 মাস পর্যন্ত যেসব বাচ্চাদের বয়স, এদের সাধারণত 15 থেকে 25 বার এই পর্যন্ত হওয়া নরমাল, প্রতিদিন 24 ঘন্টায় 15 থেকে 25 বার প্রস্রাব হওয়া স্বাভাবিক। এরপর এটা আসলে মানে ছোট বলতে কোন 6 মাস পর্যন্ত, জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত 15 থেকে 25 বার হওয়া নরমাল। এবং 6 মাস থেকে 3 বছর পর্যন্ত আমরা বলি যে 10 থেকে 15 বার হওয়া নরমাল। এবং স্কুলে যাওয়ার পর থেকে আগ পর্যন্ত যে 5 বছর থেকে 10 বছর, এই সময়টাতে বলা হয় হচ্ছে 5 থেকে 8 বার, এটা হচ্ছে নরমাল। এবং যখন আমরা অনেক বড় হয়ে যাব তখন এভারেজ 6 বার দিনে 5 থেকে 7 বার, এটা হচ্ছে নরমাল। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি পুরো 24 ঘন্টায় 5 থেকে 7 বার প্রস্রাবে যাবে, এবং সেটা যাবে হচ্ছে দিনে। রাতে ঘুমিয়ে যখন সে যাবে, সকালে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত একবার ওঠা নরমাল।
আচ্ছা, শুধুমাত্র একবার যে উঠলো মানে এটা নরমাল স্লিপ টাইম যেটা ঘুমের সময়টা আমি রাত 10টায় ঘুমাইতে গেলাম, সকাল 5টায় আমি ঘুম থেকে উঠলাম, এই সময়ে ঘুম থেকে একবারও উঠবো না, এটা নরমাল। এবং যদি আমি একবার উঠি সেটাও নরমাল, কিন্তু যদি আমার 2বার উঠতে হয় সেটা যে কোনো বয়সের জন্য, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 14 বছর বয়স থেকে এটাকে আমরা অ্যাবনর্মাল হিসেবে কাউন্ট করি। এবং এই ক্ষেত্রে তখন আমাদের ইভালুয়েশনের প্রয়োজন হয় যে কেন রাতে প্রস্রাবটা বেশি হলো, বেশি হচ্ছে। বেশি হচ্ছে। আপনি যেহেতু বলছিলেন শুরুতে যে শিশুদের নিয়ে, যে শিশুদের প্রস্রাবটা বেশি হচ্ছে, তাহলে আসলে শিশুদের প্রস্রাবের কি কি সমস্যা হয় বা কোন ধরনের সমস্যা নিয়ে ভোগে শিশুরা? ধন্যবাদ। শিশুদের আমরা একেবারে জন্ম থেকেই আমাদের একটা প্রতিটা বাচ্চার জন্মের পরপরই একটা, আমরা বাবা মা বা যখনই আমাদের হাতে বাচ্চাটা পাই, আমাদের প্রথম কাজ হওয়া উচিত যে আমাদের এই পুরো শরীরেরটাকে, বিশেষ করে এই জেনিটোইউরিনারি সিস্টেমটা, প্রস্রাবের রাস্তা, মেয়েদের ক্ষেত্রে এই সকল প্রজননের রাস্তা, এগুলো একটু চেক করে দেখা এইগুলোতে জাস্ট ডেলিভারির পরে, কারণ কিছু কিছু জন্মগত সমস্যা হয় যেগুলো প্রস্রাবের পরবর্তী সমস্যা তৈরি করে। এগুলো যদি আমি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করি তাহলে আউটকামটা অনেক ভালো। এই কারণে বাচ্চার জন্মের পরপরই দেখা উচিত যে তার প্রস্রাবের রাস্তাটা ঠিক আছে কিনা, সামনে যে চামড়াটা আছে সেই চামড়াটা ঠিক আছে কিনা, তারপরে যে মেয়ে বাচ্চা হলো তার প্রস্রাবের রাস্তা ঠিক আছে কিনা, তার এই মাসিকের রাস্তাটা আলাদা কিনা, এইগুলো আমাদের জন্মের পরপরই দেখে ফেলা উচিত। তারপরে ছোট বাচ্চাদের যে সমস্যা হয় যে তাদের হওয়ার পরই কিছু কিছু বাচ্চার যে প্রস্রাব হওয়ার পরপরই প্রস্রাব দীর্ঘক্ষণ প্রস্রাব হচ্ছে না, এটা অনেকটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে যায় যে এতক্ষণ প্রস্রাব হচ্ছে না। যেহেতু আমরা প্রথমেই বলে নিয়েছি যে 6 মাস পর্যন্ত বাচ্চার দিনে 15 থেকে 25 বার প্রস্রাব হয়, সুতরাং 1 ঘন্টার মধ্যে অবশ্যই বাচ্চার একবার প্রস্রাব হইতে হবে আর কি। যদি প্রস্রাব না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ দেখাইতে হবে যে বাচ্চার কোনো শরীরে পানির কোনো ঘাটতি আছে কিনা বা অন্য কোনো সমস্যা হইল কিনা, এবং প্রস্রাবের রাস্তায় কোনো ব্লক আছে কিনা। প্রস্রাবের ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বোঝা যায় অনেক ভালো মতো, আমরা এটাকে ফাইমোসিস নামে একটা রোগ বলি, যে সামনের যে লিঙ্গের সামনের যে চামড়াটা আছে সেই চামড়াটা পেছনের দিকে সরানো যায় না, ওই সামনাটা এমনভাবে লিঙ্গের সাথে লেগে থাকে এটাকে পিছনের দিকে সরানো যায় না, তখন প্রস্রাব ঠিক মতো হয় না তাদের, প্রস্রাবের সামনের ওই মুখটা ফুলে ওঠে আর কি। এটা যখন তৈরি হয় এইটার ক্ষেত্রে মুসলমানি যত দ্রুত সম্ভব সেটা করে ফেলা উচিত, সার্কামসিশন বয়স যাই হোক সেটা, যে কোনো বয়সেই সার্কামসিশন করা যায়। এখন সার্কামসিশন নিয়ে একটা বড় ভয় আছে অ্যানেস্থেসিয়া রিলেটেড, কিন্তু এক্সপার্ট অ্যানেস্থেসিয়া যারা বাচ্চাদের দিয়ে রেগুলার অ্যানেস্থেসিয়া দেয় এইসব ক্ষেত্রে খুবই সেফ একটা অপারেশন সার্কামসিশন, এটা নিয়ে ভয়ের কিছু নেই। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি আর কি, স্কুলের আগ পর্যন্ত যেসব বাচ্চাদের, এইসব বাচ্চাদের কিছু কিছু হয় যে তারা বিছানায় যাওয়ার আগে অনেকবার প্রস্রাব করে, মানে ঘুমাইতে যাওয়ার আগে বারবার প্রস্রাবে যাচ্ছে, তার প্রস্রাবটা ক্লিয়ার মতো হচ্ছে না, এবং রাতে বিছানায় প্রস্রাব করা, এটাও একটা অনেক বড় সমস্যা হয়েছে। তো যাদের এই প্রস্রাব রিলেটেড যে সমস্যাগুলা, এইগুলা যদি এর সাথে জ্বালাপোড়াটা সম্পর্কিত থাকে, যে যখন প্রস্রাব করতে যাচ্ছে তখন জ্বালাপোড়া হচ্ছে এবং তার সাথে হালকা জ্বরও আছে, এই দুটো হচ্ছে ইনফেকশনের সাইন। যদি ইনফেকশন থাকে তখন হচ্ছে আমাদের অ্যাকর্ডিংলি সেভাবে চিকিৎসা করতে হবে। আর যদি এই জ্বালাপোড়া নাই বাচ্চার, কিন্তু জ্বরও নাই, কিন্তু এই যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, রাতে বিছানায় প্রস্রাব করছে, এটা হচ্ছে আমাদের একটু ভালো মতো ইভ্যালুয়েশন করা দরকার। এই ক্ষেত্রে যে আমরা যেহেতু বাচ্চার রিলেটেড সেটা সমাধানটাও বলে দিয়ে যাই আর কি, যে এই বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যত প্রস্রাবের আমরা সমস্যা পাই, যেসব রোগীগুলো পাই, এদের ফুড হ্যাবিট অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। ব্লাডার ইরিটেটিভ বলে একটা শব্দ আছে, যে মূত্রথলিকে কিছু কিছু জিনিস খুব ইরিটেশন করে, যেমন ওর মধ্যে গেলে তখন মূত্রথলি রেগুলার একটা কন্ট্রাকশন করে যে তাড়াতাড়ি যেন প্রস্রাবটা বের করে দেয়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চকলেট। আমরা এরকম অনেক বাচ্চা পাই যারা চকলেট অনেক বেশি খায়, এবং যারা এই চিপস যেগুলা আমরা বলি যে জাঙ্ক ফুড যেগুলো, এইগুলা যারা বেশি খায় তাদের ক্ষেত্রে এইগুলা কিন্তু যখন প্রস্রাবের মাধ্যমে কিছু কিছু প্রোডাক্ট বের হয়, এক্সক্রিশন হয়, তো এইগুলা খুব ব্লাডার ইরিটেটিভ। তো এই জন্য ঘন ঘন প্রস্রাব হয় এদের, মানে ওরা যারা এগুলো মানে বেশি ইনটেক করছে ওদের ওই ব্লাডার প্রস্রাব তৈরি হলে ইরিটেট করে এবং দ্রুত এদের ঘন, এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আসলে এটা খেয়াল রাখা বাচ্চাদের আসলে সেই রকম করছে কিনা। প্রতিদিন যেন সে চকলেট না খায়, সপ্তাহে একদিন খাইলো সেটা না, সপ্তাহে একদিন সে চিপস খেলো সপ্তাহে, এটা কিন্তু প্রতিদিন খেলে এই জিনিসটা আমরা সকল রিপোর্ট নরমাল থাকে, প্রস্রাব পরীক্ষা করে, আলট্রাসোনোগ্রাম করে, কিডনি ভালো আছে কিনা সবকিছু নরমাল থাকে, কিন্তু এই সমাধানটা যখন পাওয়া যায় না তখন আমরা চিন্তা করি যে অবশ্যই তার ফুড হ্যাবিটে কোনো প্রবলেম আছে দরকার। এবং আরেকটা যেটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে বাচ্চাদের রাতে বিছানায় প্রস্রাব করা। বাচ্চাদের রাতে বিছানায় প্রস্রাব করা আমরা যে বাই ডেফিনেশন বইয়ের ভাষায় হচ্ছে 5 বছর পর্যন্ত বিছানায় বাচ্চা প্রস্রাব করতে পারবে, বা বিছানায় সে প্রস্রাব করে দিতে পারে 5 বছর বয়স পর্যন্ত। এর পরেও যখন একটা বাচ্চা বিছানায় প্রস্রাব করে তখন আমাদের অবশ্যই কনসার্ন হওয়া উচিত যে অন্য কোনো প্রবলেম আছে কিনা। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের এই রাতে বিছানায় প্রস্রাব করার জন্য অনেকগুলা কারণ বের হয়, তার মধ্যে বড় একটা কারণ থাকে আমাদের বাবা মার ফ্যামিলি হিস্ট্রি নেই,
যে তাদের বাবা মার এই সমস্যাটা ছিল কিনা। আচ্ছা আচ্ছা। যদি বাবা মার কোনো একজনের থাকে, প্রায় 50% চান্স থাকে যে তার বাচ্চারও এই সমস্যাটা হবে। যদি দুইজনেরই প্রবলেম থাকে, তাহলে নিয়ার অ্যাবাউট 80% চান্স যে তাদের বাচ্চারও এই সমস্যাটা হবে। আচ্ছা আচ্ছা। এবং এটার ক্ষেত্রে ভয়ের কোনো কিছু নাই। আসার বিষয় হচ্ছে এই জিনিসটা আমরা ধরে নিই যে 10 বছরের মধ্যে এটা ইন এভারেজ 1 to 2% হয়ে যায় আর কি, মানে বাচ্চাদের থাকেই না আর কি। 10 বছর পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করা যায়, যে আমরা অ্যাসিওরেন্স দিয়ে রাখি যে না ওকে আচ্ছা। প্রতিরোধ হিসেবে ওকে দিনের বেলা সারাদিন যে পানিটা খাবে, ও সারাদিনের বেশিরভাগ পানি ও সন্ধ্যার আগে খেয়ে ফেলবে আর কি। আচ্ছা। মানে ডে টাইমে ফ্লুইড ইনটেক থাকবে বেশি, এবং রাত হওয়ার পরে ফ্লুইড ইনটেকটা থাকবে অনেক বেশি কম, মানে 3 ভাগের 1 ভাগও না। সারাদিন যদি ও 1 লিটার পানি থাকে, ও 800 ml পানি দিনের বেলা খেয়ে ফেলবে। শুধু রাত 8টার মধ্যে, তাও ঘুমানোর 3 ঘন্টা আগে সে কোনো পানি খাবে না। তো ঘুমানোর আগে স্টপ করে দিবে। ঘুমানোর 3 ঘন্টা আগে মিনিমাম সে আর কোনো পানি খাবে না, এবং ঘুমের আগে অবশ্যই ফুল প্রস্রাব করে আসতে হবে। এবং আমরা বলি ডাবল ভয়েডিং, একবার প্রস্রাব করে আসলো, তার 15 মিনিট পরে আবারও তাকে প্রস্রাব। এটা হলো যার বেলায়, মানে যিনি ওই ধরনের সমস্যা, ওই ধরনের যার সমস্যা, সবার জন্য তো ডাবল ভয়েডিং দরকার নাই। সবার জন্য ডাবল ভয়েডিং দরকার নাই। যেসব বাচ্চারা এই রাতে বিছানায় প্রস্রাব হচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এই আপনাকে একটু ইন্টারাপশন করি। আপনি যেহেতু বললেন বিছানার প্রস্রাব করার কথা, এবং বললেন যে একটা ফ্যামিলি হিস্ট্রির ব্যাপার আছে, আমরা 10 বছর পর্যন্ত অ্যাকসেপ্ট করলাম, আমরা 5 বছর কিন্তু পর্যন্ত accept করব। কাউকে দেখা যায় যে ওনারা অ্যাডাল্ট হয়ে গেছেন, জি জি জি, পূর্ণবয়স্ক, তাদের বাচ্চারাও আছে, কিন্তু তাদেরও এই ধরনের প্রবলেম আছে, ভেরি রেয়ারলি যদিও আমরা শুনি। তো ওইটার বেলায় আসলে ইয়ে কি এক্সপ্লেনেশন কি বা ম্যানেজমেন্ট কি? এক্সপ্লেনেশন হচ্ছে যে এইগুলোর অনেকগুলা কারণ থাকে। 10 বছর হয়ে গেছে তারপরে বিছানায় প্রস্রাব করে। একটা বড় কারণ থাকে যে সেই বাচ্চার বাউল হ্যাবিটটা আমাদের দেখতে হবে, যে তার পায়খানাটা কিরকম হয়। আচ্ছা। যদি পায়খানা কষা থাকে, যে পায়খানা ক্লিয়ার মতো হচ্ছে না, পায়খানা মূত্রথলি জাস্ট পেছনেই থাকে পায়খানার রাস্তা, ওইটা যখন অনেক বেশি লোডেড থাকে, ও তখন ব্লাডারকে একটা চাপ দেয়, মানে চাপ দিলে অল্পতেই প্রস্রাব কিছুটা জমলেই ওর প্রস্রাবে একটা বেগ চলে আসে, ফলে এটা ভরে ওঠার আগেই একদিকে ভয়েড করতে হয়। সুতরাং এই বাচ্চাদের পায়খানার হিসাবটা, আমাদের হিস্ট্রিটা ভালো মতো নিতে হয়, যে তার পায়খানা কষা হয় কিনা, বা তার পায়খানা ক্লিয়ার সে করে কিনা, বা অনেকক্ষণ ধরে পায়খানা আটকে রাখে কিনা, এটা আমরা দেখি। এবং তারপরে আবার ঘুমের সমস্যা আছে কিনা কোনো বাচ্চার, যে বাচ্চা জন্মগত শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে, বা অ্যাপনিয়া বলি আমরা এগুলো, যে বাচ্চাদের টনসিল বা অ্যাডিনয়েডে কোনো প্রবলেম আছে কিনা। যাদের ঘুমের প্রবলেম হয়, ওরা ঘুম ভালো মতো হয় না, ঘুমে জেগে থাকে, তখন প্রস্রাব হয়ে যায়। এবং আরেকটা দেখা যায় যেসব বাচ্চাদের এই ডেভেলপমেন্টাল ডিলে থাকে, ম্যাচুরেশনাল ডিলে, যেমন ও হাঁটতে শিখতেছে দেরিতে, ও কথা বলতে শিখতেছে দেরিতে, ও মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে দেরিতে, এই সব ক্ষেত্রে যাদের একটু ডিলে হয়, সেই সব বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এই সমস্যাগুলো হয়ে থাকে। একটা বিষয় বলছিলেন আপনি, জন্মের পরপর বাচ্চাদের দেখা যে ওর চামড়া আছে সেটা ঠিক আছে কিনা। আমাদের সমাজে কিছু রীতি বা কিছু কথা প্রচলিত আছে, কিছু বাচ্চাদের, ছেলে বাচ্চাদের বিশেষ করে সামনে চামড়াটা থাকে না, তো ওদের নিয়ে নানান ধরনের কথা প্রচলিত আছে। আসলে আপনারা এটাকে কি বলেন, বা এটার ম্যানেজমেন্টটা কি? আচ্ছা, এইটার ব্যাপারে প্রচলিত কথা হচ্ছে, যেসব বাচ্চার সামনে চামড়া থাকে না, তারা অনেকেই আবার এটাকে বলে যে হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে মুসলমানি দিয়ে নিয়ে এসেছে আর কি। তো এটা অবশ্যই একটা জন্মগত ত্রুটি, এটাকে আমরা হাইপোস্পেডিয়াস বলি, যে তার প্রস্রাবের রাস্তা যে একেবারে মাথায় থাকার কথা ছিল, সেই মাথায় নেই, কিছুটা নিচে আছে। এইটা ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। এখন হয়তো বাচ্চার লিঙ্গ ছোট আছে, কিন্তু যখন লিঙ্গ বড় হবে, তখন এটা যখন নিচে থাকবে, তখন তার প্রস্রাব করতে সমস্যা হবে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিতে সমস্যা হবে, শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা হবে। সুতরাং এই জিনিসটাকে অবশ্যই দ্রুততার সাথে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ অথবা ইউরোলজিস্ট, এটা তো খুব সহজেই সামনে নিয়ে আসা যায়, খুব সহজেই। এবং আপনারা মনে বলেন যে এই বাচ্চাদের সার্কামসিশন বা মুসলমানি যেখানে করা ফেলা যাবে না, মুসলমানি ওই যেই চামড়ার যতটুকু থাকুক না কেন, ওইটা দিয়ে আপনারা রিপেয়ার করে থাকেন, তাই তো? যে চামড়াটা, আমার মনে হয় যে দর্শকদের এই জিনিসটা জানা দরকার, যে যাদের এই ধরনের হয়, আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, সেই সাথে যেখানে সেখানে বা ওই আজম বা যা বলে আর কি, ওনাদের দিয়ে সার্কামসিশন করাবেন না, কারণ ওই যে বাড়তি চামড়া যেটা দিয়ে রিকনস্ট্রাকশন করার কথা, সেটা আসলে থাকে না। আসলে আমরা শুনছিলাম যে রাতের বেলা প্রস্রাবের বিষয় নিয়ে আমি একটু কথা বলছিলাম, যে বাচ্চাদের অ্যাডেনয়েড বা শ্বাসতন্ত্রের বন্ধ থাকবার জন্য বারবার প্রস্রাব হয়। আমরা কিন্তু অ্যাডাল্টদেরও বেলায় আমি যেটা অ্যাড করতে চাই আপনার সাথে, যে অ্যাডাল্টদের বেলায় দেখা যায় কেউ এসে কমপ্লেইন করেন যে আমার না রাতের বেলা বেশ কয়েকবার বারবারই প্রস্রাব করতে যেতে হয়। তো এদের বেলায় একটু অ্যাড করি যে এদেরও কিন্তু এগুলো স্লিপ ডিস্টারবেন্স, মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যখন থাকে, যেটা বিশেষ করে নাক ডাকে বেশি, নাক ডাকলে মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য তাদের আসলে এটা কমপ্লিট স্লিপ হয় না। ওই স্লিপ না হওয়ার জন্য সে বারবার, ওটা একটা মেকানিজম আছে, এটা আমরা দর্শক বলছি না, কিন্তু এইটা আমার হয়তো ওইটাও একটা ফ্যাক্টর, যে যারা অ্যাডাল্টরা বারবার প্রস্রাব করতে যাচ্ছেন, যদি শারীরিক ওই সমস্যাটা না থাকে, তাহলে এই স্লিপ ডিস্টারবেন্সের জন্য, অর্থাৎ স্লিপের যে ডিসঅর্ডারটা,
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে উনি অবেজ, অনেক নাক ডাকছেন, এটা হলে তাহলে প্রস্রাব বেশি হলে মনোযোগ দেওয়া দরকার হচ্ছে ওই নাক ডাকা এবং ওভারওয়েটের দিকে। জি জি। ধন্যবাদ। তো আমরা আসলে এরপরে আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে ফিমেল যারা মহিলারা, মধ্যবয়সী মহিলা বা একটু বেশি বয়সী মহিলা, দুইটারই আমি একটু জানতে চাইবো আলাদা করে, যে ওনাদের বেলায় তো এটা বেশ মনে হয় কমনলি কিছু কমপ্লেইন পাওয়া যায়। আসলে আপনারা কোন ধরনের কমপ্লেইন বেশি পান এবং এগুলোর ম্যানেজমেন্ট আসলে কি হয়ে থাকে? আচ্ছা আচ্ছা, আমরা ইয়াং ফিমেলদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমরা ফেস করি, কারণ যখন একজন মহিলা রোগীর প্রথমে প্রস্রাবের সমস্যা হয় তখন সে প্রথমে কিন্তু ইউরোলজিস্টের কাছে আসে না, প্রথমেই গাইনি ডাক্তার দেখাইলো, অন্য ইনফেকশন হইলে সে ইনফেকশনের ট্রিটমেন্ট দিল। কিন্তু যখন রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, রিকারেন্ট ইউটিআই বলি আমরা যাদের, তাদের ক্ষেত্রে আসলে একটু ভালো মতো ইভ্যালুয়েশন দরকার যে একজনের কেন ঘন ঘন ইনফেকশন হবে আর কি। ফিমেলদের এমনিতেই ইনফেকশন হওয়ার রিস্ক কিছুটা বেশি, কারণ তাদের যাদের পার্সোনাল হাইজিনে প্রবলেম থাকতে পারে, রেগুলার মেনস্ট্রুয়েশনের কারণে ইউটিআই হতে পারে, এই কারণে তাদের ক্ষেত্রে সতর্কতাটা কিছু জরুরি আছে। আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে অলওয়েজ আমরা বাচ্চাদেরকেও শিখাবো, ফিমেল বাচ্চাদেরকে অলওয়েজ আমাদের যখন আমরা তাদের নিজে নিজে পরিষ্কার করবে পায়খানার পরে অবশ্যই সে পেছন থেকে সামনের দিকে হাত আনবে না, অবশ্যই হাত সামনে থেকে পেছনের দিকে নেবে। কারণ যদি আমরা হাত পেছন থেকে সামনের দিকে নিয়ে আসি তাহলে আমাদের ফিকাল কন্টেন্ট এই জেনিটাল ইউরিনারি ট্র্যাক্টে চলে আসার একটা রিস্ক আছে, এইভাবে ইনফেকশনটা চলে। সুতরাং আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এবং বড়দেরকেও শিখাই এই জিনিসটা যেন অবশ্যই পরিষ্কারটা হবে সামনে থেকে পেছনের দিকে, হাতটা কোনোভাবেই আমি পেছন থেকে সামনের দিকে আনতে পারবো না। এবং আরেকটা বিষয় যেটা আমরা হচ্ছে যে তাদের পানি খাওয়াটা, আমাদের অনেক ফিমেল মনে করে বা মহিলার মনে করে যাতে আমি যত বেশি পানি খাবো হয়তো আমার কিডনিটা অনেক বেশি ভালো থাকবে। এটা তো মনে হয় আর কেউ কেউ বলে থাকেন আপনি বেশি পানি খাবেন। বেশি পানি খাওয়া বলতে আসলে কত বেশি পানি খাওয়াটাও কিডনির জন্য খারাপ, কারণ আপনি যত বেশি পানি খাবো, আমরা যত বেশি পানি খাবো, কিডনির প্রধান দায়িত্ব হচ্ছে এই এক্সেস পানিটাকে শরীর থেকে বের করে দেওয়া। তার মানে তাকে বেশি কাজ করতে হবে, কিডনিকে ওভার কাজ করতে হচ্ছে এবং মূত্রথলিকে ওভার কাজ করতে হচ্ছে। মূত্রথলি তখন অনেক বেশি ফুলে যায়, অনেক বেশি যখন ফুলে যাবে তখন সে তার নর্মাল ফাংশনগুলো করতে পারবে না। যখন প্রস্রাবের বেগ আসা দরকার ছিল তখন বেগটা আসলো না, যখন ঘন ঘন প্রস্রাব ক্লিয়ার করে ফেলা দরকার ছিল তখনও ক্লিয়ার হলো না। তো এই কারণে পানিটা আমরা বলি যে একজন অ্যাডাল্ট বয়স্ক মানুষের 1.5 থেকে 2 লিটার পানি দ্যাট ইজ এনাফ। 1.5 থেকে 2 লিটার মানে 6 থেকে 8 গ্লাস, 6 থেকে 8 আমাদের যে নরমাল যে গ্লাস মগগুলো, 250 ml এর 250 ml এর মগগুলো, এগুলো 6 থেকে 8 গ্লাস পানি যথেষ্ট। আবার 24 ঘন্টায় 6 থেকে 8 গ্লাস পানি যথেষ্ট, এবং এই পানিটাই যথেষ্ট আমাদের কিডনির নর্মাল ফাংশনগুলো এবং ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য আর কি। আমাদের অনেকের কাছে এসে অনেকে বলে যে আমার তো প্রস্রাব হলুদ হয়ে যায়, যে আমি যদি পানি কম খাই তাহলে প্রস্রাব হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে বলে রাখা, প্রস্রাবের নর্মাল রং কিন্তু কিছুটা হলুদ, স্ট্র কালার বলি আমরা আর কি। যখন এবার ক্লিয়ার সাদা তার মানে আপনি অনেক বেশি পানি খাচ্ছেন, অনেক বেশি পানি খেয়ে কিডনিটাকে বেশি ফাংশন করতেছেন, এই স্ট্র হওয়ার সুযোগ ক্লিয়ার সাদাটাও বেশি, এটা অ্যাবনর্মাল না, মানে বলবো যে এটাও অ্যাকসেপ্টেড না। আসলে ইউরিনের একটা নিজস্ব কালার, সেই কালারটাই থাকতে হবে, সেই কালারটাই থাকতে হবে। স্ট্র কালার থাকলে সেটাই কিডনি এবং মূত্রথলি এবং পুরো ইউরিনারি সিস্টেম এটার জন্য অনেক বেশি ভালো। এবং ফিমেল এবং মেল ইয়াং পেশেন্টদেরই যখন এরকম এই ঘন ঘন প্রস্রাব তৈরি হবে, এর একটা টার্ম আছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। আচ্ছা, যে কিছু কিছু ব্লাডার থাকে যেগুলো ওভার ফাংশনিং করে, কারণ ঘন ঘন প্রস্রাব হলে তো আমাদের মেইন চিন্তা থাকে ইনফেকশন, আরেকটা চিন্তা থাকে পাথর, যে কিডনিতে কোনো পাথর হলো কিনা, কিডনি বা পুরো সিস্টেমে থলির মধ্যে বা কিডনিতে বা কিডনি নালীতে কোথাও কোনো পাথর হইলো কিনা। এই প্রস্রাবের দিয়েই আমরা আসলে সকল রোগগুলা ধরতে পারি, যে প্রস্রাবের সাথে কোনো পাথর হয়েছে কিনা, বা এই জেনিটারি সিস্টেমে কোথাও কোনো টিউমার হয়েছে কিনা, বা ইভেন যক্ষাও হয় আমাদের এই কিডনি নালীতে যক্ষাও হয়, আমরা জেনিটাল ইউরিনারি টিবি বলি। এই সমস্যাগুলো আমরা শুধুমাত্র এই প্রস্রাবের একটা সমস্যার হিস্ট্রি নিয়ে আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারি আর কি। তাহলে যখন এই ঘন ঘন প্রস্রাবটা হচ্ছে, যখন আমার ইনফেকশনও নাই, এই কিডনি সিস্টেমে পাথরও নাই, কিন্তু রোগীর এই ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তখন আমরা এটাকে একটা টার্ম দিয়ে হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। মানে এই কিডনিটা, মানে মূত্রথলিটা অনেক বেশি ফাংশন করে, অল্প প্রস্রাব জমা হয় কিন্তু তার বের করে দেওয়ার প্রবণতা থাকে অনেক বেশি। যেমন আমার একটা কিডনির মূত্রথলির নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 350 থেকে 550 ml, ইন এভারেজ ধরলাম আমি 500 ml। তো কিছু কিছু ব্লাডার থাকে যে এরা 100 ml প্রস্রাব জমলেও তার একটা প্রস্রাবের বেগ চলে আসে। আচ্ছা, যে এই বেগ আসলে সে বসে থাকতে পারে না, অবশ্যই তার বাথরুমে যেতে হয়। তো এইসব ব্লাডারগুলো অনেক বেশি ওভার অ্যাক্টিভ।
তো এইসব ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে কিছুটা মেডিকেশনের দরকার পড়ে। অবশ্যই কোনো ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবে যে তার ইনফেকশনও নাই, পাথরও নাই, কোনো টিবিও নাই, কিন্তু এই ঘন ঘন প্রস্রাব কেন হচ্ছে এইটা ইভ্যালুয়েশন করার জন্য অবশ্যই একজন কিছু তো ঔষধ না, কোনো মানে ব্যক্তিগত কোনো ব্যায়াম অথবা এই ধরনের ওভার অ্যাক্টিভ ব্লাডারে আমরা রোগীর পুরো হিস্ট্রিটা নেই যে সে কি পরিমাণে পানি খায় সারাদিন এবং তার পায়খানা ক্লিয়ার হয় কিনা সেই প্যাটার্নও নেই, এবং তার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনটাও করি যে এখন কোনো সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সে আছে কিনা। এবং আমরা বাচ্চাদের ক্ষেত্রে যে বলেছিলাম যে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, আমরা অনেক এরকম বাচ্চা পাইছি ফ্যামিলিয়াল হারমোনিটা যদি মেইনটেইন না হয়, বাবার মধ্যে একটা স্ট্রেস আছে, তার স্কুল লাইফে সে কিছু স্ট্রেস ফিল করতেছে, তার পার্সোনাল লাইফে কিছু স্ট্রেস ফিল করতেছে, এর জন্যও কিন্তু রাতে বিছানায় প্রস্রাব একটা সম্পর্কিত। তাই এবং এই যে আমরা ইয়াং পেশেন্টদেরও পাই, এদেরকেও আমরা এই সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনটা করি যে আগে তার প্রস্রাবে কোনো সমস্যা ছিল না, তো রিসেন্টলি হঠাৎ করে প্রস্রাবের সমস্যা তৈরি হচ্ছে, তখন আমরা চিন্তা করি হয়তো তার কোনো সাইকোলজিক্যাল ইস্যু এর সাথে কানেক্টেড কিনা, সেটাও আমরা ইভ্যালুয়েশন করি আর কি। একটা সাইকোলজিক্যালি অ্যাংশাস যারা থাকে, অ্যাংজাইটি ও প্রস্রাবের পরিমাণ, মানে বিশেষ করে মনে হয় যে কিছু শোনা যায় যে পরীক্ষার পরীক্ষায় আসলেই বারবার প্রস্রাব করতে যেতে হচ্ছে, এটা আসলে প্রস্রাবের জন্য না, আসলে এটা মানসিক একটা প্রভাব পড়ে আর কি এটার উপরে। তো আমরা যেটা নিয়ে বলতেছিলাম যে ওভার অ্যাক্টিভ ব্লাডার, তো ওভার অ্যাক্টিভ ব্লাডারে আমরা এইগুলা চিন্তা করি যে এইসব কোনো ইস্যু আছে কিনা, যখন এইসব ইস্যুগুলো থাকে আমরা সেইগুলা সলভ করি এবং রোগীকে কিছু নিয়ম কানুন শিখাই দিই যে তার যে প্রস্রাবের বেগ আসে, এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে ঘন ঘন প্রস্রাবটাকে আমরা কিভাবে ঘন ঘন বলি, 2 ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার প্রস্রাব হবে, এটা হচ্ছে নর্মাল। 2 ঘন্টা একবার, সেটা দিনের বেলা, রাতের বেলা, নট রাতের বেলা। আমি একবার প্রস্রাব করে আসলাম দুপুর 2টার সময়, বিকাল 4টার মধ্যে আমি আর প্রস্রাবে যাব না, 4টার পরে যাব, এটাই হচ্ছে নর্মাল। তো যাদের এই ঘন ঘন প্রস্রাব হয় তাদের এমন হয় যে 5-10 মিনিট পর পরই প্রস্রাবের বেগ আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাদেরকে একটা ট্রেনিং দিই যে আপনি এই যে সময়টাকে একটু বাড়ানোর চেষ্টা করবেন, 5 মিনিট হইলো, এর পরের বার আপনি 10 মিনিট ডিলে করবেন, আপনার প্রস্রাবের বেগ আসলো, তারপরে আপনি 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, এইভাবে এই সময়টা বৃদ্ধি করার চেষ্টা করবেন। এবং এই বৃদ্ধি করাটা আমি হয়তো মুখে বলতেছি, রোগীর জন্য কিন্তু এতটা সহজ না যে বেগ আসলো এটাকে আমি 10 মিনিট ধরে রাখাটা, এই সময়ে মাইন্ডটাকে কিছুটা ডাইভারশন করতে হয়। এইটা আপনি যেইভাবে আপনার মাইন্ডটাকে ডাইভারশন করে নিতে মানে ওইটা থেকে অন্য কাজের দিকে বিজি হয়ে গেলেন, অন্য কিছু নিয়ে চিন্তা করলেন বা কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলেন যে না আমি মানে ওইটাকে ডাইভার্ট করব, আমি 100 থেকে 7 বিয়োগ করতে থাকবো সবসময়, 100 থেকে 7 93 হইলো, 93 থেকে 7 বিয়োগ করে আলো কত হইলো, এইভাবে মানে মাইন্ডটাকে কোনোভাবে ডাইভার্ট করে রাখা, এইটা হচ্ছে একটা পদ্ধতি যে সে চেষ্টা করবে অলওয়েজ 2 বার। এবং এই ক্ষেত্রে একেবারে স্ট্রিক্ট পানি 1.5 লিটার পানি খাবে, যত কম পানি খাওয়া যায়। এই ক্ষেত্রে 2 লিটার বানানো যাবে না পানি, স্ট্রিক্ট সে 1.5 লিটার পানি খাবে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে এই ক্ষেত্রেও এই যে আমাদের ইয়াং আমরা বিদেশে থাকি বা এই আমাদের এই গ্রামাঞ্চলে থাকি, এরকম অনেক রোগী পাই, এই যে আমাদের যে এনার্জি ড্রিঙ্কস পাওয়া যায় কিছু আর কি, যে টাইগার নামে পাওয়া যায় বা আরো অনেকগুলো এনার্জি ড্রিঙ্কস যে নামে পাওয়া যায় আর কি, তো এইগুলা হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে। এইগুলা ব্লাডার ইরিটেটিভ অনেক বেশি, যে এক্সেসিভ সুইট যে ড্রিঙ্কসগুলো আর কি, এগুলো ব্লাডার ইরিটেটিভ অনেক বেশি, এইগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর। আচ্ছা, আমরা বিরতিতে যাব, একটা ছোট্ট একটা বিরতিতে। তারপরে আমি আসলে আপনার কাছে জানতে চাইবো, যারা একটু বেশি বয়সের ফিমেল, যারা মহিলা, যারা 45 বা 50 ঊর্ধ্ব মহিলা, ওনাদের কিছু কিছু কমপ্লেইন আর এইটাই বেশি দেখা যায়, খুব বারবার প্রস্রাবে যেতে হচ্ছে, তার কমপ্লিট হচ্ছে না, বা এইসব বিষয় নিয়ে। শুধু দর্শক, আমরা আসলে ছোট্ট একটা বিরতিতে যাব, যে আবারও আপনাদের সামনে আবার এই আলোচনা নিয়ে ফিরে আসছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুম বিল্লাহ, ইউরোলজি এবং এন্ডোল্যাপারোস্কোপিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন থেকে আমরা শুনছিলাম আজকের অতিথির কাছ থেকে আমাদের স্বাভাবিকভাবে কি পরিমাণ প্রস্রাব হওয়ার কথা, কয়বার হবে, কি পরিমাণ হবে, সেসব বিষয় নিয়ে। সেই সাথে শুনছিলাম ভিন্ন বয়সের জন্য কাদের কোন ধরনের সমস্যা রয়েছে। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে মধ্যবয়সী চাইতে বেশি যে বয়স্ক মহিলা, ওনাদের আসলে এই প্রস্রাবের কোন ধরনের সমস্যা হয় এবং এগুলোর সমাধান আমরা আসলে কীভাবে করব। আমাদের মধ্যবয়সী এবং তারা কিছুটা আগে থেকে আমি একটু শুরু করি, ইয়াং ফিমেল প্লাস মেল, এদের একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার।
যে আমরা এদেরকে অনেক সময় কারণ খুঁজে পাই না যে আসলে তার এই বারবার ইনফেকশনটা কেন হচ্ছে, প্রস্রাবে জ্বালাপোড়া কেন হচ্ছে। প্রস্রাবে জ্বালাপোড়া তো হলে আমরা সাধারণত চিন্তা করি কোনো ইনফেকশন হয়েছে বা কোনো পাথর হয়েছে। এই ইয়াং এজে আমরা এটাও বুঝতে পারি না যে কেন তার এই জ্বালাপোড়াটা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে পরামর্শ থাকে যে আমাদের যাদের সেক্সুয়ালি অ্যাক্টিভ গ্রুপ এজ যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে শারীরিক সম্পর্কের পরে অবশ্যই যত দ্রুত সম্ভব এটা পরিষ্কার করে ফেলতে হবে। এই ব্যাপারে যদি আমাদের কিছুটা ডিলে হয় যে 3-4 ঘন্টা পরে পরিষ্কার করলাম শীতকালে মনে হয়, এই জিনিসটা কিন্তু আমাদের ইনফেকশনের জন্য বা প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য অনেক বড় একটা কারণ। আচ্ছা, এবং অবশ্যই আমরা বলি প্রস্রাব পরিষ্কার করতে এবং যত দ্রুত সম্ভব প্রস্রাব করে ফেলতে, তাহলে এই প্রস্রাবে জ্বালা পোড়া বা এই ফিলিংসটা আর থাকে না, ইনফেকশন ঘন ঘন হওয়া এটা থাকে না। এবং বয়স্ক নারীদের ক্ষেত্রে আমরা যাদেরকে পাই, যাদের 45 বছর হয়ে গেলে, এদের ক্ষেত্রে যেহেতু তাদের মেনোপজ হচ্ছে, শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হচ্ছে, এই কারণে প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হওয়া, জ্বালাপোড়া এটা একটা কারণ হয়। তো এই ক্ষেত্রে যদি হরমোনাল চেঞ্জ মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে যাবে এবং আমাদের কাছে আসলেও আমরা ইভালুয়েশন করে দেখি যে কোনো প্রবলেম আছে কিনা। আর আরেকটা বড় গ্রুপ আমরা পাই এরকম মধ্যবয়স্ক, যে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারিতে 2-3 জন বাচ্চা হয়েছে এবং ডেলিভারির পরে তার প্রস্রাব ঝরে। এই প্রস্রাব ঝরা একটা অনেক বড় একটা সমস্যা এবং ডে টু ডে লাইফ সামাজিক সমস্যা তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা ফিস্টুলা ডায়াগনোসিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিস্টুলা ডায়াগনোসিস হয়, যে বাচ্চার নর্মাল ডেলিভারির সময় বাচ্চার মাথা অনেকক্ষণ ধরে আটকে ছিল, সেই কারণে প্রস্রাবের রাস্তা এবং এই মাসিকের রাস্তা এটা এক হয়ে যায়। তখন প্রস্রাবটা এই মাসিকের রাস্তা দিয়ে সবসময় ঝরতে থাকে। এটাও অপারেশন ছাড়া, এটা আসলে ওষুধের মাধ্যমে কোনো চিকিৎসা নেই। এবং আমরা মাঝে মাঝে পাই সিজারের পরেও, মাঝে মধ্যে পাই আমরা সিজার করার সময় বা সিজারের পরে কখনো কখনো যদি অপারেশন বা অন্য কোনো কারণে মূত্রথলি বা কিডনি নালি এটা যদি ইনজুরি হয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী প্রস্রাব ঝরতে পারে। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই এবং এটাকে গোপন রাখারও কিছু নেই। আমাদের গ্রামের মা বোনেরা হয়তো এটা অনেক বেশি গোপন রাখে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তাদের স্বাভাবিক জীবন যথাসময়ে চিকিৎসক শরণাপন্ন খুবই সহজেই অপারেশন। এবং এটা সরকারিভাবেও অনেক সেটআপ আছে, প্রাইভেট সেক্টরেও অনেক সেটআপ আছে এবং এটা অবশ্যই তাদের ভালো মতোই অ্যাড্রেস করা উচিত এবং চিকিৎসা নেওয়া উচিত আমি মনে করি। এবং আরেকটা আমরা যেটা বয়স্ক নারীদের ক্ষেত্রে যেটা পাই আমাদের, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ওভার অ্যাক্টিভ ব্লাডারটা এই গ্রুপে আবার অনেক বেশি কমন। আচ্ছা, যে তাদের সমস্যা না থাকলেও ঘন ঘন প্রস্রাব হয় তাদের 45 বছরের পরে, 50-এর পরে, এটা কমন। এবং আরেকটা হচ্ছে যে প্রোল্যাপস, এটাও একটা প্রস্রাবের সমস্যার অনেক বড় কারণ। ইউটেরাইন প্রোল্যাপস, মাসিকের রাস্তা দিয়ে জরায়ু বের হয়ে আসা, মাঝে মাঝে মূত্রথলিও ওই মাসিকের রাস্তা দিয়ে একটু অংশ বের হয়, সিস্টোসিল বলি আমরা এটাকে। তার মানে এটা আসলে জরায়ু না, ওই সিস্টোসিল, এটা প্রস্রাবের থলিটা। মানে তার মাসিকের রাস্তার প্রবলেম প্রস্রাবকে এফেক্ট করছে। আচ্ছা, তো এই কারণে সেই ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে এইটার মোটামুটি সমাধান হয়ে যায় আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে প্রস্রাব ঝরে বা হাঁচি কাশি দিলেই আমাদের বয়স্ক যে মা দাদিরা আছে, যে হাঁচি কাশি দিলেও প্রস্রাব ঝরে, এটার একটা বড় কারণ হচ্ছে যে তাদের ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিয়ে দেখতে পাই যে অনেকগুলো নর্মাল ডেলিভারি হয়েছে, 3টা 5টা 7টা। এই নর্মাল ডেলিভারি যখন অনেক বেশি হয় তখন পেলভিক ফ্লোরের মাসেল যেগুলো, পেলভিক ফ্লোরের মাংসপেশিগুলো, সেগুলো দুর্বল হয়ে যায়। তো এই যে আমাদের প্রস্রাব আমরা ধরে রাখি, এটা এই মাংসপেশিগুলোর অনেক অবদান রয়েছে। এই মাংসপেশিগুলো শক্ত থাকে বলেই আমরা প্রস্রাবটাকে ধরে রাখতে পারি, কিন্তু তাদের ক্ষেত্রে এই দুর্বলতাটার কারণে প্রস্রাব ঝরে যায়। তো তখন তাদেরকে আমরা কিছু এক্সারসাইজ দিই, যে আপনি পায়খানা যেভাবে শক্ত করে আটকায় রাখেন এইভাবে ধরে রাখবেন 8 থেকে 10 ঘন্টা। সকালে এরকম 8 থেকে 10 বার করবেন, দুপুরে 8 থেকে 10 বার করবেন, রাতে 8 থেকে 10 বার করবেন। যে আমরা শক্ত করে প্রস্রাবটা বা পায়খানা আসলে যে শক্ত করে চাপ দিয়ে রাখি, এইভাবে সে 8 থেকে 10 বার সকালে, দুপুরে, রাতে এইভাবে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, আমাদের সেই মাংসপেশিগুলো যদি স্ট্রেংথটা ফিরে আসে, তার মাধ্যমেও কিছুটা আমরা প্রতিরোধ করতে পারবো। পেলভিক ফ্লোর এক্সারসাইজ এটা আসলে ওনাদেরকে আসলে শিখাই দিতে পারলে ভালো। তারা আমাদের কাছে আসলে তারা আমরা মোটামুটি শিখাই দিই যে এইভাবে। আমরা আসলে অনেকক্ষণই নারীদের নিয়ে কথা বললাম, এখন পুরুষদের নিয়ে একটু কথা বলতে চাই। তবে একটি ইন্টারেস্টিং একটি বিষয় বলি, তারপর আপনি একটু আপনার মতো করে বলবেন। যে কিছু কিছু পুরুষরা বলে যে তাদেরকে আসলে সিগারেট নিয়ে বাথরুমে না গেলে প্রস্রাব পায়খানা এগুলো ক্লিয়ার হয় না। এগুলোকে আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? অথবা ধরেন যেই বয়সের আমরা কথা বলছি, যে একটু বেশি বয়স 45 বা 50-এর পরে পুরুষরা, ওনাদের নানান ধরনের বা মূলত কোন ধরনের প্রস্রাবজনিত সমস্যাগুলো ওনারা ভুগে থাকেন? জি, ধন্যবাদ। পুরুষদের যে সিগারেট নিয়ে যে বিষয়টা, এটা সিগারেট না খেলে যে বাওয়েল ক্লিয়ার হয় না বা পায়খানা হয় না, এটা পুরোটাই সাইকোলজিক্যাল।
এর সাথে এই আমাদের মেডিকেলীয় ভাষায় বা এর সাথে কোনো কানেকশন নাই, পুরোটাই সাইকোলজি ডেভেলপ হয়ে গেছে তার। এটার সাথে মানে প্রস্রাবজনিত বা এটার কোনো ইয়ে নাই। বরঞ্চ আমরা যেসব রোগীদের এই ইয়াং এজের গ্রুপে যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদেরকে আমরা হিস্ট্রি দিই স্মোকিং করে। এই স্মোকিংও কিন্তু একটা ব্লাডার ইরিটেটিভ। আচ্ছা, এই স্মোকিংটাও ব্লাডার ইরিটেটিভ। এবং আমাদের যত ক্যান্সার হয়, ইউরোলজির যত ক্যান্সার হয়, ম্যাক্সিমাম হিস্ট্রি হচ্ছে যে তারা সিগারেট খায় এবং তারা তামাক খায়। কারণ সিগারেট খাইলে যে জিনিসটা আমরা ইনহেলেশন করতেছি তার একটা যেটা ক্যান্সার তৈরি করে সেটা যায় হচ্ছে শরীরে প্রস্রাব দিয়ে। আচ্ছা, তো এই প্রস্রাব দেওয়ার যে রাস্তায় পুরোটা রাস্তা বড় ক্যান্সার তৈরি করে। কিডনিতে ক্যান্সার করে, কিডনি নালী বা ইউরেটার এটাতে ক্যান্সার করে, মূত্রথলিতে ক্যান্সার করে। এবং এইটা আমাদের এই যত ক্যান্সার পাই আমাদের 80 to 90% হিস্ট্রি থাকে যে তারা স্মোকিং করে বা জর্দা। আমি আরেকটু ক্লিয়ার হইতে চাই আর কি আপনার কাছে। আমরা তো আসলে স্মোকিং এ সাধারণ ধারণা সবার যে স্মোকিং করলে নিশ্চয়ই শুধু ফুসফুসেই ক্যান্সার হবে। জি জি, মানে যেহেতু এই শ্বাস নিচ্ছি আমরা ধূমপানের যে এটা সেটা ফুসফুসে যাচ্ছে, তার মানে ফুসফুসের ক্যান্সারের বাইরে আপনি বলতে যাচ্ছেন মূত্রথলি, নালী সবকিছুর ক্যান্সার। আমাদের যত রোগী আমরা পাই ইউরোলজির ক্যান্সার 80 to 90% এই স্মোকিং এর সাথে রিলেটেড। মানে স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর ফর ইউরোলজিক্যাল ক্যান্সার। এই প্রস্রাবের থলি, কিডনি, প্রস্রাবের নালী সবকিছুর ক্যান্সারের জন্য স্মোকিংটা দায়ী, একটা অনেক বড় ফ্যাক্টর। মানে স্মোকিং আমরা মানে এটার জন্য নিষেধ করব, এটার জন্য নিষেধ তাই না? মানে আমরা আসলে মানে ফুসফুসের রোগের জন্য নিষেধ করছি ব্যাপারটা তা না, এগুলোর জন্য নিষেধ। মানে স্মোকিং করে ধোঁয়াটা যে শুধু আমার ফুসফুসে যাচ্ছে তা না, আমার ব্লাডেও কিছু কম্পোনেন্ট চলে যাচ্ছে যেটা আবার প্রস্রাবের থলিতে যাচ্ছে, ওইখানেও ক্যান্সার তৈরি করে। ওই মানে প্রস্রাবের সাথে বের হওয়ার সময় সেই ওই পথেও পুরো রাস্তাতেও ক্যান্সার তৈরি। তাহলে আসলে যে আমাদের স্মোকিং নিয়ে এটা আমাদের আরো বেশি কাজ করা দরকার, যারা স্মোকার তাদের বিষয়ে তাদেরকে আরো অবহিত করার জন্য, তাই না, সচেতনতামূলক। তার মানে আপনাদেরও ভূমিকা আছে এখানে। অবশ্যই আমাদের অনেক বড় কনসার্ন যে ধূমপানটা বন্ধ করা, তামাক বন্ধ করা ইন এনি ফর্ম। আমরা যেটা বলছিলাম আর কি, যে 50 বা তার বেশি বয়সের পুরুষদের যে সমস্যাগুলো, সেটা যদি ক্লিয়ার। হ্যাঁ, এটা একটা অনেক বড় টার্ম আমরা ইউজ করি এই ক্ষেত্রে, যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম আর কি। আগে প্রোস্টেটিজম বলতো আর কি, প্রোস্টেটের সাথে সম্পর্কিত, কিন্তু এখন দেখা যাচ্ছে না শুধু প্রোস্টেট না, অনেকগুলো কারণে এটা হয়। এই কারণে এটাকে এখন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম বলে। তো পুরুষদের ক্ষেত্রে একটা স্পেশাল গ্রন্থি থাকে প্রোস্টেট। প্রস্রাবের মূত্রথলি থেকে লিঙ্গের মধ্যে দিয়ে প্রস্রাবের রাস্তা বের হয়ে যাবে, এটার গোড়ায় একটা মাংসের টুকরা থাকে। তো এই মাংসের টুকরাটা যখন অনেক বেশি বড় হয়ে যায় তাহলে ওর মধ্যে দিয়ে যে প্রস্রাবের রাস্তাটা আছে এটাকে চাপায় ফেলে। চাপাই ফেলার কারণে তখন তার প্রস্রাবটা ক্লিয়ার মতো হয় না। সে বাথরুমে যায়, প্রস্রাব ক্লিয়ার মতো হয় না, চলে আসে, কিছুক্ষণ পরে আবারও প্রস্রাব তো ক্লিয়ার হচ্ছে না, আবারও বাথরুমে যায়। রাতে ঘুম হয় না, রাতে 8 থেকে 10 বার ঘুমের থেকে উঠতে হচ্ছে। বাথরুমে বসে থাকতে, বসা অবস্থায় প্রস্রাব হয় না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে হয়। অনেক বয়স্ক মানুষের জন্য এটা খুবই, তারা একটা গিল্টি ফিলিং এ ভুগে যে আমি বসে প্রস্রাব করতে পারতেছি না, দাঁড়ায় প্রস্রাব করতেছি। তো প্রোস্টেট একটা অনেক বড় কারণ আমাদের এই বয়স্ক রোগীদের জন্য। প্রোস্টেট। আচ্ছা, আর আরেকটা কারণ হচ্ছে তাদের ইনফেকশনও তাদের একটা কারণ থাকে। এবং এই প্রস্রাবের সমস্যা হলে অবশ্যই এই যদি প্রস্রাবের সাথে আমরা বলি যে 40 বছরের পরে যদি কখনো প্রস্রাবের সাথে একবার হলেও রক্ত যায়, আচ্ছা, অবশ্যই তার ইমেজিং করতে হবে। ইমেজিং মানে আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান বা এমআরআই। মানে প্রস্রাবের সাথে কোনো অবস্থাতেই রক্ত যাবে না। রক্ত প্রস্রাবের সাথে স্বাভাবিক মানুষের কখনোই প্রস্রাবের সাথে রক্ত যাবে না। যদি যায় তাহলে 40 বছরের পরে যদি হয়, এটা অবশ্যই আমরা চিন্তা করি যে কোনো ইনফেকশন, পাথর বা ক্যান্সার। ক্যান্সারের প্রথমত ইনফেকশন চিন্তা করব, তারপর পাথর চিন্তা করব। আর বয়স যত বেশি হবে তাতে যদি রক্ত যায় সেটা অবশ্যই ক্যান্সারের দিকে বেশি যায়। এবং ইয়াং এজে যদি রক্ত যায় আমরা চিন্তা করি পাথর, মধ্যবয়স্কের যদি যায় আমরা চিন্তা করি পাথর হইতে পারে, প্রোস্টেটও হইতে পারে। কিন্তু 60 বছরের পরে যখন প্রস্রাবের সাথে রক্ত যায় আমাদের মেইন চিন্তা থাকে হচ্ছে ক্যান্সার। সুতরাং এই প্রস্রাবের সাথে ঘন ঘন হওয়া, যেরকম জ্বালা পোড়া, প্রস্রাবের সাথে পাথর যাওয়া এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কখনোই যে আমি দেখলাম ঠিক আছে আমি 1 মাস দেখি, 2 মাস দেখি, এই সমস্যাটাও ক্যান্সারের জন্য অনেক বেশি খারাপ। এই সময়টাতেও ক্যান্সার শরীরে ছড়ায় যেতে পারে। সুতরাং যখনই আমাদের কখনো রক্ত যাবে প্রস্রাবের সাথে, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, অন্যান্য যেসব পরীক্ষা আছে সেগুলো করে আমাদের সেই চিকিৎসাগুলো নিতে হবে। এবং বয়স্ক রোগীদের আরেকটা আমরা পাই পুরুষদের ক্ষেত্রেও প্রস্রাব ঝরা। আচ্ছা, যে তাদের নামাজ পড়তে পারতেছেন না, অজু রাখতে পারতেছেন না, শীতের দিনে অনেক বেশি কষ্ট হয়, যে প্রস্রাব করে আসতেছি তারপরও কয়েক ফোঁটা পড়তেছে এবং সবসময় প্রস্রাব ঝরে। এটাও আমাদের ইভ্যালুয়েশন করতে হবে। যে অনেক ডায়াবেটিস যাদের আছে, বিশেষ করে ডায়াবেটিস যখন কন্ট্রোল না থাকে তখনও কিন্তু এরকম এই প্রস্রাবের অনেক বেশি সমস্যা আমরা ফিল করতে পারি আর কি। এবং আরেকটা সমস্যা থাকে যে প্রস্রাব যখন এইসব রোগীদের ঝরে তখন আমরা ইভ্যালুয়েশন করে দেখি যে তার প্রস্রাবের থলি এত বেশি বড় হয়ে গেছে, এটাকে ওভারফ্লো হচ্ছে আর কি।
প্রস্রাব থেকে আমাদের ওভারফ্লো একটু হচ্ছে। একটা ফোন আছে, আমরা দর্শকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে আমাদের অতিথিকে প্রশ্নটা করবেন প্লিজ। আমি যে ঢাকা থেকে বলছিলাম। জি। আমার হচ্ছে যে মাঝখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, আবার ভালো হয়েছে, আবার এখনো সেম প্রবলেমটা, সেটা হচ্ছে যে আচ্ছা। আবার প্রস্রাব করার পরেও আবার প্রস্রাব হচ্ছে যে আটকে যায়, কমপ্লিট মানে ক্লিয়ার হয় না। আচ্ছা, আপনি একটু বয়সটা যদি বলতেন প্লিজ। জি। বারবার হচ্ছে যে প্রস্রাবখানা যেতে হয়। আচ্ছা, বুঝতে পারলাম, আপনার বয়সটা যদি বলতেন প্লিজ। বয়স হলো আপনার 31। 31, মানে বারবার প্রস্রাব করতে যেতে হচ্ছে 31। ওজন কেমন আপনার? ওজন হলো 73। 73, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে আপনার? জি না, ওকে, ধন্যবাদ, আমরা অতিথির কাছ থেকে শুনছি। জি, আপনি যদি একটু বলতেন আর কি। জি, মধ্যবয়স্ক একটা মানুষের এই যে ঘন ঘন প্রস্রাব হওয়া আর কি, এই ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমাদের সকল ইভ্যালুয়েশন লাগবে সে সারাদিনে কী পরিমাণে পানি খায়, এবং এই সমস্যাটা কি দীর্ঘদিন ধরে না কিনা রিসেন্টলি হচ্ছে, এবং এই ঘন ঘন প্রস্রাবের সাথে প্রস্রাবে জ্বালাপোড়া আছে কিনা, রাতে প্রস্রাব হয় কিনা। তো সুতরাং আমাদের কমন কিছু একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এর ক্ষেত্রে, যে আমরা একটা প্রস্রাবের পরীক্ষা করতে পারি, কিডনির ফাংশনের পরীক্ষা করতে পারি, এবং একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি যে প্রস্রাব কতটুকু জমা হয় এবং কতটুকু ক্লিয়ার হয়। এইগুলো ধরে আমরা একটা কারণ বের করে ফেলতে পারবো যে ঘন ঘন প্রস্রাবের অনেক বেশি কারণ থাকতে পারে। যখন এই কোনো কারণে আমরা পাবো না, ইনফেকশন, পাথর বা কোনো কিছু, তখন আমরা চিন্তা করবো যে ওভার অ্যাক্টিভ ব্লাডার কিনা, তখন আমরা সেইভাবে ওষুধ দিব, প্লাস কিছু পরামর্শ নিয়ে কথা বলছিলেন এই দিব বয়সে আর কি। না, যেটা আপনি বলছিলেন যে 50 বছরের পরে ওই যে প্রোস্টেট নিয়ে। জি জি, প্রোস্টেট বিষয়ে আমাদের আসলে কেমন সচেতনতা দরকার বা কি করা দরকার আমাদের? জি, প্রোস্টেট তো সকল 45 বছর পরে সকল পুরুষেরই প্রোস্টেটের বাড়ার রেটটা মোটামুটি সবার, কারো ক্ষেত্রে অনেক বেশি থাকে। তো এই প্রোস্টেটটা বাড়লেই এই প্রস্রাবের সমস্যাগুলো তৈরি হয়। তো এই প্রোস্টেটের সমস্যা হচ্ছে ওষুধের মাধ্যমে ম্যাক্সিমাম সময়ে সমাধান করা সম্ভব। আচ্ছা। প্রোস্টেটটা বড় হয়, সেই বড়টাকে আমরা কমানোর একটা ওষুধ দিই, আবার প্রস্রাবের মুখটা আটকে থাকে সেটা খোলার আমরা ওষুধ দিই। আমাদের 70-80% কেসে ওষুধের মাধ্যমেই সেটা সমাধান। আচ্ছা। এবং এই ওষুধটা খেতে হয় আবার লাইফ লং, মানে চলবে। ডায়াবেটিস, তারপরে প্রেশার, এগুলোর মতো সবসময় চলবে এই ওষুধটা। কিছু কিছু ক্ষেত্রে গিয়ে দেখে যে ওষুধে আর কাজ করছে না, তার যে সমস্যাগুলো, ওষুধে কাজ করতেছে না, কিডনি ফাংশন খারাপ হয়ে যাচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে বলি যে আমরা এটা অপারেশন করতে হবে। এবং অপারেশন এটা কোনো কাটাছেড়ার অপারেশন না, আমরা যে এন্ডোল্যাপারোস্কোপি বলবো, এন্ডোস্কোপি, প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন ঢুকায় পুরো ক্যামেরা দিয়ে ওটা পুরো কেটে নিয়ে চলে আসা হয়। হসপিটালে সর্বোচ্চ বাইরে থেকে কোনো কাটা না, বা কোনো কাটাছেড়া কোনো প্রয়োজনই পড়ে না, শুধু 2 দিন হসপিটালে থাকতে হয়, তারপরে সে বাসায় চলে আসতে পারবে। আমরা ক্যাথেটারটা হয়তো 7 দিন রাখবো, তারপর ক্যাথেটার খুলে দিয়ে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে প্রায় শোনা যায় যে মসজিদে বিশেষ করে যাওয়ার সময়, অথবা কোনো কোনো পুরুষ বলতেছে যে আমি প্রস্রাব করে আসার পরেও বেশ কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে আমার সেন্সেশন হচ্ছে যে আমার প্রস্রাব হবে, আবার অল্প একটু আটকে আছে, মানে অনেক সময় লাগে ওনার শেষ করতে। ওনার এই জন্যে অনেক সময় নামাজও মিস করে, আবার কেউ কেউ মানে স্বাভাবিক কাজ বাথরুম থেকে বের হয়ে আসতেও দেরি হয়। আসলে এটা কি ধরনের সমস্যা, এটা বা কি করা উচিত? জি, আমরা বিশেষ করে আমাদের অনেকেই কমপ্লেন করে যে অজু করার আগে সে প্রস্রাব করতে গেছে, প্রস্রাব করে আসার পর অজু শুরু করছে, তখন 2-1 ফুট পড়ে গেছে আর কি। এই কারণে আমরা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পুরুষদের এই প্রস্রাবের রাস্তা কিন্তু প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার। এই 18 থেকে 20 সেন্টিমিটারে প্রায় 3 থেকে 4 ml এর মতো প্রস্রাব থাকার ক্যাপাসিটি আছে। আচ্ছা। তো আমরা যখন প্রস্রাব শেষ করি, শেষ করলে তো মূত্রথলিটা বন্ধ হলো, কিন্তু এই যে 18 থেকে 20 সেন্টিমিটার রাস্তা, এতে কিন্তু 3 থেকে 4 ml প্রস্রাব থাকে। সুতরাং যে কিছুক্ষণ বসে থেকে আবার কিছু হাঁটা চলা করা, এটাও একটা নর্মাল। আর যাদের ক্ষেত্রে এটাও সম্ভব হয় না, আমাদের মিল্কিং নামে একটা প্রসেস আছে, যে সে বসে লিঙ্গের সামনের দিকটা এইভাবে সে একটু মিল্কিং করবে, যেন সামনের যে পানিটুকু আছে, প্রস্রাবটা আছে, সেটা যেন বের হয়ে যায়। বসে থাকা অবস্থাতে এটা করা সম্ভব। মিল্কিং করে এটা পুরো ক্লিয়ার করে দিলে তাহলে হচ্ছে আর প্রস্রাব সবার জন্য না, সবার জন্য, যাদের ক্ষেত্রে যে প্রস্রাব শেষ করার পরে 2-1 ফোঁটা পরে, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ট্রিটমেন্ট। আর এই ক্ষেত্রেও কারণ থাকতে পারে, অবশ্যই তার প্রোস্টেট বড় হয়ে গেছে, যে তার প্রস্রাবে কোনো ইনফেকশন হয়েছে। ইভেন ক্যান্সারেরও কিন্তু প্রাথমিক লক্ষণ যে রক্ত না যায়, এই যে প্রস্রাবের ঘন ঘন হচ্ছে, বা বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব ক্লিয়ার মতো হচ্ছে না, এই ক্ষেত্রেও আমরা চিন্তা করি যে মূত্রথলিতে কোনো টিউমার হইলো কিনা, যেটা স্বাভাবিক যে রাস্তা সেটাকে কখনো ব্লক করতেছে কিনা। আর আরেকটা বিষয়, আমরা তো কিডনির পাথরের ক্ষেত্রে যেটাকে বলি, কিডনির পাথরেরও তো বড় সমস্যা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সাথে পাথর যাওয়া। সুতরাং এই বিষয়গুলো আমাদের
মানে চিন্তায় আনতে হবে যে পাথরের সমস্যার কারণেও কিন্তু আমাদের প্রস্রাবের সমস্যার মাধ্যমে, শুধু যে পাথর হলে পেটে ব্যথাই হয় এরকম না, প্রস্রাবের সমস্যার মাধ্যমেও অনেক পাথর আমরা ডায়াগনোসিস করতে পারি শুধুমাত্র হিস্ট্রি নিয়ে আর কি। মানে প্রস্রাবের আসলে এর আগেও আপনি বলছিলেন যে প্রস্রাবের মাধ্যমেই শুধুমাত্র আমরা কিডনির বা প্রস্রাবের এইগুলো পাথর ইনফেকশন বা এগুলো আরেকটু বলে দিতেন যে আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য যে প্রস্রাবের কোন ধরনের চেঞ্জ হইলে আমরা মানে আসলে কি মনে করতে পারি? জি, আমাদের ক্ষেত্রে আমরা অলওয়েজ খেয়াল করব যে আমার সারাদিনে 2 ঘন্টার মধ্যে বেশি বেশি প্রস্রাব হচ্ছে কিনা। যদি 2 ঘন্টার মধ্যে বেশি বেশি প্রস্রাব হয় তাহলে আমরা চিন্তা করব যে এই প্রস্রাবের সাথে আমাদের জ্বালাপোড়া আছে কিনা, কোনো তলপেটে ব্যথা করতেছে কিনা বা জ্বর আসতেছে কিনা, তাহলে আমরা চিন্তা করব যে আমার প্রস্রাবের সাথে ইনফেকশন হইতে পারে। এবং প্রস্রাব ঘন ঘন প্রস্রাবের সাথে যদি জ্বালাপোড়া থাকে, তলপেটে ব্যথা থাকে, জ্বর থাকে, তাহলে আমার ইনফেকশন। ওকে, তারপরে আমি প্রস্রাব করার সময় খেয়াল করলাম কোনো একটা সময় আমার প্রস্রাবের সাথে একটু পাথর গেল বা কিছু একটা গেল বোধহয়, ময়লা গেল, তখন আমার চিন্তা করতে হবে হয়তো আমার পাথর হয়েছে। আবার অনেকে আমরা চিন্তা করি যে প্রস্রাবের সাথে পুজ যায়, প্রস্রাবের সাথে পুজ গেলে এটা ডেফিনেটিভ যে না অবশ্যই আমার কোথাও ইনফেকশন হয়েছে, যে কারণে আমার প্রস্রাবের সাথে পুজ যাচ্ছে। আরেকটা ইয়াং আমরা রোগী পাই যারা বলে যে প্রস্রাবের সাথে বীর্য যায়, যে প্রস্রাবের সাথে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যখন প্রস্রাব করতে গেলাম আমার প্রস্রাবের সাথে বীর্য যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অনেক ইভালুয়েশনের প্রয়োজন আছে, প্রোস্টেটে কোনো প্রবলেম হলো কিনা বা তার অন্য কোনো হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, সেক্ষেত্রে আমাদের কিছুটা ইভালুয়েশন লাগে। এবং আরেকটা পাই যে আমরা সহবাসের পরে বীর্যের সাথে রক্ত যায়, বীর্যের সাথে রক্ত যায়, এরকম আমরা কিছুটা রোগী পাই। এই ক্ষেত্রেও ইনফেকশন একটা কারণ হতে পারে, আবার পাথরও সেই ক্ষেত্রে একটা কারণ হতে পারে আর কি। তো এই সবগুলাই যে একটু ইভালুয়েশনের দরকার আছে, যে নর্মাল থেকে যখনই আমাদের কোনো ডেভিয়েশন দরকার আছে অবশ্যই দেরি করা উচিত হবে না, কারণ হঠাৎ করে যে পাথরের ব্যথা সেটা রাতেও হতে পারে, সবসময় যে কোনো মুহূর্তেই হতে পারে। সুতরাং যদি কখনো প্রস্রাবে জ্বালাপোড়া হয়, সাথে জ্বর থাকে, প্রস্রাবের সাথে পুজ গেল, প্রস্রাবের সাথে পাথর গেল, প্রস্রাবের সাথে রক্ত গেল, এটা অবশ্যই কনসার্নের বিষয় এবং অবশ্যই একজন ইউরোলজিস্ট বা কিডনি ডাক্তারের সাথে অবশ্যই শরণাপন্ন হতে হবে আর কি। আচ্ছা, মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আটকে গেছে, জি, কোনোভাবে আর প্রস্রাব হচ্ছে না, এটা যদি একটু ক্লিয়ার করতেন বা এটা আসলে এই জিনিসটা আমরা এক এক এজে এক একটা কারণ হিসেবে চিন্তা করি। যখন একটা ইয়াং এজে যখন প্রস্রাব এরকম হঠাৎ করে আটকে যায় আমরা চিন্তা করি তার প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা থাকতে পারে, ইনফেকশন হয়েছিল, ইনফেকশন হয়ে প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে স্ট্রিকচার বলি। আর বয়স্ক পুরুষের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি হয়তো প্রোস্টেটটা অনেক বেশি বড় হয়ে গেছে, আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। এই চিকিৎসা সবগুলোতেই কমন, যত দ্রুত সম্ভব আমার প্রস্রাবটা শরীর থেকে বের করতে হবে। প্রস্রাবের রাস্তা দিয়ে নল দিয়ে আমরা ক্যাথেটার দিয়ে হয়তো প্রস্রাব বের করতে পারি, আর যদি রাস্তা বন্ধ থাকে না যায় তাহলে আমরা তলপেটে ছিদ্র করে হলেও, যেখানে মূত্রথলিটা থাকে তলপেটে ছিদ্র করে আমরা একটা নল পরাই দিই যেন প্রস্রাবটা বের করে নিয়ে আসা যায়। আসলে ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বিষয় খুব চমৎকারভাবে বললেন। আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তো আমি আপনাকে অনুরোধ জানাবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যেমন বললেন যে আমাদের নির্দিষ্ট কী পরিমাণ প্রস্রাব হলে স্বাভাবিক অথবা কতটুকু পানি খাওয়া উচিত, আপনার অথবা এই যে স্মোকিং নিয়ে যে বিষয়গুলো বললেন, আপনার যদি কোনো বিশেষ সব শেষের যে মন্তব্যটা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। জি, আমরা মনে করি যে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে। আসলে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে না, পরিমিত পরিমাণে পানি খেতে হবে। যে আমাদের ডেইলি 2 লিটার যথেষ্ট। শুধুমাত্র যাদের পাথরের সমস্যা আছে, কিডনিতে পাথর, তাদেরকে আমরা 3 লিটার পানি খেতে বলি, যে আপনারা 3 লিটার পানি খাবেন, কিন্তু বাদবাকি সকল রোগীদের ক্ষেত্রেই 1.5 থেকে 2 লিটার পানি যথেষ্ট। এবং ওজনের সাথে সম্পর্কিত, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে সাধারণত প্রতি কেজি ওজনের জন্য 30 ml পানি, আমরা 10 বছরের পরে সকল বাচ্চাদের ক্ষেত্রেই যে প্রতি কেজি ওজনের জন্য 30 ml পরিমাণ পানি খাবে, এই পরিমাণ পানি খেলেই যথেষ্ট। এবং প্রস্রাব সম্পর্কিত যে কোনো সমস্যা হলে অবশ্যই দেরি করা উচিত নয়, কারণ এটাই একটা অনেক বড় রোগের একটা প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দেয়। তো সুতরাং অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এইসব সমস্যায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ। উনি ভিন্ন বয়সে শুরু থেকে, একদম জীবনের শুরু থেকে, ছোট শিশু থেকে বয়োবৃদ্ধদের পর্যন্ত প্রস্রাবের যেসব সমস্যা এইগুলো নিয়ে আলোচনা করলেন, সেই সাথে জানালেন আমাদেরকে এর মধ্যে কি সমস্যাগুলোর কারণ এবং এর সমাধান। আমরা আবারও আজকের মতো এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো, আবারও আমরা প্রতি সপ্তাহে বুধবারেই দুপুরেই ফিরে আসি, আবারও অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল এবং কল্যাণ কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।